আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেডিকেল কেমিস্ট্রি এই সিরিজের 2 নাম্বার পর্বে, গুণগত রসায়নের 2 নাম্বার পর্বে। আমি একটু দুঃখিত, তোমাদেরকে একটু কয়েকদিন লেট করাই ফেললাম ক্লাসটা দিতে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, পাশাপাশি অন্যান্য পেইড বেসের ক্লাসগুলো গোছাইতে দেরি হয়ে গেছে। সো যারা যারা এই মেডিকেমিস্ট্রি সিরিজটার জন্য অপেক্ষা করে আসো, তোমাদের সবাইকে আমি এইটুকু আশ্বস্ত করতেছি, টাইমের ভিতরে তোমাদের পুরাটাকে আমি কভার করাই দিব, শেষ করাই দিব। সো তোমরা তোমাদের কোচিংয়ের রুটিনগুলো একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে কোন সপ্তাহে কোন চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে, কিংবা চ্যাপ্টারের সিকোয়েন্স, যে প্রথমে গুণগত, তারপরে মৌলের পর্যায়বৃত্ত, তারপর রাসায়নিক পরিবর্তন, এরপর পরিবেশ। চ্যাপ্টারের সিকোয়েন্সটা একটু লিখে দিবা, যাতে আমি সেই সিকোয়েন্সগুলো অ্যানালাইসিস করে, বিভিন্ন কোচিংয়ের সাথে সিকোয়েন্সগুলো অ্যানালাইসিস করে ডিসিশন নিতে পারি যে গুণগতর পরে কোন চ্যাপ্টার পড়াবো, তারপরে কোন চ্যাপ্টার পড়াবো। সো তোমরা একটু কমেন্ট করবা, আর ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা। আমরা অনেক স্টুডেন্ট যদি একসাথে দেখি, তাহলে তোমাদের জন্য এই ফ্রি প্রজেক্টগুলো বা ফ্রি ক্লাসেসগুলো নেওয়ার মোটিভেশন আমার কিন্তু আরও বাড়বে। বিকজ এখানে তো আমি টোটালি তোমাদেরকে সুন্দর কন্টেন্ট গুছিয়ে দেওয়ার জন্য অনেকটা ইফোর্ট দিয়ে কাজ করতেছি, অনেক ইফোর্ট দেওয়া লাগতেছে আমার, এবং হচ্ছে যে পুরা লাইন বাই লাইন পড়ে দাগায় বইগুলা ম্যানেজ করে তারপরে করা লাগতেছে। যেমন ধরো গত ক্লাসে তোমরা কমপ্লেন করেছিলা যে ভাইয়া আগের ক্লাসের যেই পিডিএফ যেটা ছিল, ওই পিডিএফটাতে হাইলাইটেডগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। তো এইটা আমার ফিক্স করতে আবারও 1 সপ্তাহ সময় লাগছে। টোটাল হাইলাইটেড যে বইটা আছে, সেই বইটার আগের হাইলাইটেড পার্টগুলা, ওই পার্টগুলাকে আমরা সব মানে করছি, ডাউন করে দিছি। সো ডাউন করে দেওয়ার পরে তারপরে আমরা এটাই আবার এই ফরম্যাটে নিয়ে আনছি। সো দেখা যাচ্ছে যে এখন আমরা মোটামুটি গুণগত রসায়নের 178 পেজের যে বইটা আছে, এটা সুন্দর মতো তৈরি করে ফেলছি। এইটার ডাউনলোড ভার্সনটা, মানে এই দাগানো বইটার ডাউনলোডের অংশটা তুমি কই পাবা? আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিব ডিসক্রিপশনে, সেখান থেকে তুমি এই ডাউনলোড ভার্সনটা পেয়ে যাবা। গুণগত রসায়নটা দাগানো বই আলাদা আলাদা করে দিব, মানে পুরা মেডিকেমিস্ট্রি আলাদা আলাদা পার্ট, গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, সবগুলো আলাদা আলাদা পার্ট আকারে দাগায় তোমাদেরকে দিয়ে দিব। সো এই পার্টটা আমরা অলরেডি রেডি করে ফেলছি, এই পার্টটা তোমাদেরকে দিয়ে দিব না। ওকে, চলো আমরা আগের ক্লাসে 39 পেজ বা 40 পেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এই জায়গা থেকে শুরু করব। হ্যাঁ, অর্থাৎ আমরা 40 পেজ থেকে শুরু করব। আমরা এই ক্লাসের মাধ্যমে 100 পেজ পর্যন্ত পড়ার চেষ্টা করব। পর্ব 3-এর মাধ্যমে আমরা বাকিটা কভার করব। সো প্রথমে আসি, আমরা যদি এই পার্টে আসি, হ্যাঁ, এই পার্টে আমাদের কি কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের এই হুন্ডের নীতি, আউটবাউন্ড নীতি, পলির বর্জন নীতি, এই পার্টে প্রথমেই আউটবাউন্ড নীতি এই জায়গাতে আসতে হবে। এই জায়গাতে একটা লাইন খেয়াল করো, আউটবাউ শব্দটা জার্মান শব্দ, এবং এটার মিনিং হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে ছোট থেকে আস্তে আস্তে বড় করা। তো আউটবাউ শব্দটাই আসছে জার্মান শব্দ থেকে, এবং এটার মানে হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে হচ্ছে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে ধাবিত হয়, নিম্ন শক্তির থেকে উচ্চ শক্তির দিকে ধাবিত হয়। এই জিনিসটাকে বলে হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ কম শক্তি থেকে বেশি শক্তির দিকে যাওয়া। ওকে, এবার দেখো পরবর্তীতে বলছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে ডিজেনারেট অরবিটাল বলে। তার মানে আমরা যদি কখনো সমান শক্তি সম্পন্ন অরবিটাল পাই, তখন সেটাকে আমরা ডিজেনারেট অরবিটাল বলবো। যেমন ধরো ব্যাপারটা এরকম যে আমরা যদি শুধু পি অরবিটাল নিয়ে কাজ করি, পি অরবিটাল মানে পিএক্স, পিওয়াই, পিজেড, 3টা অরবিটাল। এই যে পিএক্স, পিওয়াই, পিজেড 3টা অরবিটাল, এই 3টা অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন, অর্থাৎ এই 3টা অরবিটালের শক্তি সমান। আবার বলি, এই 3টা অরবিটালের শক্তি সমান, সমশক্তি সম্পন্ন। তো সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোর নাম হচ্ছে ডিজেনারেট অরবিটাল। আবার বলি, সমশক্তি সম্পন্ন এই অরবিটালগুলোর নাম হচ্ছে ডিজেনারেট অরবিটাল। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ওকে, তাহলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো আছে, এগুলোকে আমরা ডিজেনারেট অরবিটাল বলে থাকি। দেখো কি কি ডিজেনারেট অরবিটাল আছে আমাদের হাতে। প্রথমে 3p অরবিটাল আছে, 3p, 3টা p অরবিটাল। তারপরে দেখো 5টা d অরবিটাল আছে, অর্থাৎ d এর dx, dy, dz, তারপর x স্কয়ার, y স্কয়ার, তারপর dz স্কয়ার। এই 5টা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। আর f এর আছে 7টা অরবিটাল। এই অংশটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, পরের পার্টে আসো। পরের পার্ট বলছে যে একটা ইলেকট্রনের সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে, একটা ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে আস্তে আস্তে শক্তির উচ্চ ক্রম অনুসারে অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ আমরা যদি অরবিটালগুলো দেখি,
প্রথমে আমাদের অরবিটাল আছে 1s, তারপর 2s 2p, তারপর 3s 3p 3d এভাবে আসে। তো আমরা তখন ওই জায়গাতে n প্লাস l এর রুল ফলো করব। n প্লাস l এর মান খেয়াল করো, n প্লাস l এর মান যার যত কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। n প্লাস l এর মান বাড়া মানে অরবিটালে শক্তি বাড়া। আবার বলি, n প্লাস l এর মান বাড়া মানে অরবিটালে শক্তি বাড়া। তো n প্লাস l এর মান বাড়তেছে মানে অরবিটালে শক্তি আস্তে আস্তে বাড়ছে। শক্তি যত বাড়বে তত ইলেকট্রন পরে প্রবেশ করবে, শক্তি যত কম ইলেকট্রন তত আগে প্রবেশ করবে। যদি কখনো n প্লাস l এর মান সমান হয়ে যায় তাহলে n এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, এটাই হচ্ছে নিয়ম। আবার বলি, n প্লাস l এর মান যদি কখনো সমান হয়ে যায় তাহলে n এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। সো এই কথাটা মনে রাখতে হবে। এবার খেয়াল করো, এইটা গেল হচ্ছে আমার আউফবাউ নীতি। প্রথমটা আমরা দেখলাম 1 নাম্বার আউফবাউ নীতি। 2 নম্বরে আমাদের নিয়ম আছে হচ্ছে হুন্ডের নীতি, এই পলির বর্জন নীতি। পলির বর্জন নীতির মূল কথা কি? পলির বর্জন নীতির মূল কথা হচ্ছে একটি অরবিটালে দুইটি স্পিনে ইলেকট্রন প্রবেশ করতে পারে। অর্থাৎ একটা অরবিটালে যখন আমরা স্পিন দেখব তখন ইলেকট্রনের স্পিন, খেয়াল করো, একটা অরবিটালে আমরা যখন স্পিন দেখব, একটু বোঝার চেষ্টা করো, এই যে অরবিটাল, এই অরবিটালে কখনো ইলেকট্রন দুইটা সেম স্পিনে হতে পারে না, এটা হয় না। একটা অরবিটালে ইলেকট্রন যদি দুইটা থাকে সেটা পরস্পর বিপরীত স্পিনে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তারা পরস্পর বিপরীত স্পিনে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এইটাকে বলা হচ্ছে বিপরীত স্পিন, ঠিক আছে? সো হুন্ডের নীতিতে আমরা, পলির বর্জন নীতিতে নাকি, হ্যাঁ, আমরা এখানে পলির যেই বর্জন নীতি যেটা আছে, এই পলির বর্জন নীতিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন পরস্পরের বিপরীত স্পিনে থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার বলছে দেখো 3 নম্বরে আমরা দেখব হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে বলছে ইলেকট্রনের সম্ভাব্য অধিক সংখ্যক বিজোড় অবস্থায় একমুখী স্পিনযুক্ত অবস্থায় থাকবে, এটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি। অর্থাৎ হুন্ডের নীতিতে কি যে ঘটনা ঘটবে, পলির বর্জন নীতিতে আমরা পরস্পর বিপরীত স্পিন দিলাম, আর হুন বলতেছে যে সবগুলা অরবিটাল আগে একটা করে ইলেকট্রন পাবে। আবার বলি, সবগুলা অরবিটাল আগে একটা করে মানে ইলেকট্রন পাবে। সবগুলা অরবিটাল মানে সমশক্তি সম্পন্ন সবগুলা অরবিটাল একটা করে ইলেকট্রন পাওয়ার পর এরপরে তারা ডাবলিং করবে। অর্থাৎ একটা করে সবাই যদি পায় তাহলে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন তৈরি হয়। একটা করে সবাই যদি পায় তাহলে এখানে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন তৈরি হয়। সো সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রনের জন্য আগে সবাইকে আমরা একটা করে দিব। এইটাকে বলা হচ্ছে কি? এইটাকে বলা হচ্ছে, খেয়াল করো, আমাদের হুন্ডের নীতি। তাহলে পলির বর্জন নীতি যেটা ছিল ওইটাতে আমরা দেখলাম একটা মাত্র অরবিটাল, এই একটা অরবিটালে ইলেকট্রন দুইটা পরস্পরের বিপরীত স্পিনে থাকবে। আর হুন্ডের নীতিতে আমরা দেখলাম যে সবগুলো অরবিটাল একটা করে ইলেকট্রন পাওয়ার পরে ইলেকট্রন ডাবলিং করবে, ঠিক আছে? এই দুইটা জিনিসের ভিতরে পার্থক্য বুঝে এই অংশটা মনে রেখে যাইতে হবে। দেখো, তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট বুঝে মুখস্থ করবা যাতে তুমি পরীক্ষার হলে যে মিলাইতে পারো যে কোনটা ঠিক কোনটা ভুল। বুঝে না মুখস্থ করলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার খেয়াল করো, এই যে পলির বর্জন নীতি, এটার ব্যাখ্যা যদি আমরা দেখি, পলির বর্জন নীতিতে আমরা যেটা দেখলাম যে, আমরা একটু আগে এখানে খেয়াল করে দেখো, আমরা দুইটা নীতি দেখছি। প্রথমে আমরা পলির বর্জন নীতি যেটার কথা আছে, তো পলির বর্জন নীতিতে আমরা দেখলাম একটা অরবিটালে দুইটা ইলেকট্রন যখন থাকবে তখন একটা যদি পজিটিভ স্পিন হয় একটা হবে নেগেটিভ স্পিন। এই স্পিন প্রকাশ করা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাতে একটা যদি প্লাস হাফ হয় অটোমেটিক্যালি আরেকটা যাবে হচ্ছে আমাদের মাইনাস হাফ। একটা যদি প্লাস হাফ হয় অটোমেটিক্যালি আরেকটা যাবে কি মাইনাস হাফ। সেই ক্ষেত্রে চিন্তা করলে খেয়াল করে দেখো যে একটা যৌগের, যেমন হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস করলে সবগুলাই দেখো কোয়ান্টাম নাম্বার সেম, বাট লাস্টে স্পিন কোয়ান্টাম নাম্বারে যে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমাদের আসলে এই জায়গাতে পলির বর্জন নীতি স্পিন কোয়ান্টাম নাম্বারের যে পার্থক্য সেটা নির্দেশ করে। অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারে যে আমাদের পার্থক্যটা তৈরি হয়। এবং এই পলির বর্জন নীতি থেকে আমরা আরেকটা কথা বা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি। সিদ্ধান্তটা এরকম যে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না। এর কারণ কি? এর কারণই হচ্ছে পলির বর্জন নীতি, এবং সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের কারণে হয়। তো একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না। একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান ডেফিনেটলি ভিন্ন ভিন্ন হবে। এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এবার আসো, এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর আমরা যদি পরের পার্টে যাই, পরের পার্টে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, আমাদের বিভিন্ন উপশক্তি স্তরে সর্বাধিক অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা, এটা আরেকটা টপিক। এই টপিকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এস অরবিটালে পরস্পর দুইটি বিপরীত স্পিনে আমাদের s2 বা দুইটি ইলেকট্রন থাকতে পারে।
সেম ভাবে পি অরবিটালে আমাদের 6টি ইলেকট্রন থাকতে পারে, s2 যেমন তৈরি হয়, p তে আমাদের তৈরি হয় হচ্ছে 6, গুরুত্বপূর্ণ লাইন। সেম ভাবে ডি উপশক্তি স্তরে আমাদের D10 বা 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ উপশক্তি স্তরে আমাদের 14টা ইলেকট্রন থাকতে পারে। এই যে কয়েকটা লাইন, এগুলো আমাদের মনে রাখতে হবে, এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা আর এফ এ 14টা। এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেম ভাবে ওই কথাগুলাই দেখো আমাদের এই সকে দেয়া আছে যে এস আসলে অরবিটাল একটা, টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন। পি তে আমাদের টোটাল অরবিটাল 3টা, 2টা করে ইলেকট্রন থাকে 6টা। ডি তে আমাদের অরবিটাল 5টা, 2টা করে ইলেকট্রন থাকে, টোটাল ইলেকট্রন 10টা। এফ এ আমাদের অরবিটাল 7টা, 2টা করে ইলেকট্রন থাকে, টোটাল ইলেকট্রন 14টা। সো এই যে অংশটা, এটা মনে রাখলেই তুমি আরেকটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ পার্ট কভার করে ফেললা, ঠিক আছে? আরেকটা অংশে গুরুত্বপূর্ণ পার্ট কভার করে ফেললা। এবার খেয়াল করো, এখানে একটা কথা আছে, এই কথাটা একটু মাথায় রাখবা। পলির বর্জন নীতিকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল। কেন বলা হয় এই ব্যাখ্যা দরকার নেই, বাট তুমি এইটুকু মাথায় রাখবা, পলির বর্জন নীতির আরেকটা নাম হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এইটা গুরুত্বপূর্ণ আছে, এবার চলে আসতে পারে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা, পলির বর্জন নীতির আরেকটা নাম হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, পরে আসো, পরে বলছে যে হুন্ডের নিয়ম, এই নিয়মটাকে আমরা এখন ব্যাখ্যা করব কিছু উদাহরণের মাধ্যমে। তো বলছে দেখো, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করে যে তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তার মানে আমরা যদি একটা পি অরবিটাল নিই, এই পি অরবিটালে যে 3টা অরবিটাল px py pz, তিনটাই সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো প্রথমে সবাই একটা করে ইলেকট্রন পাবে, তার মানে সবাই একটা করে ইলেকট্রন পাইলে বিজোড় ইলেকট্রন সবচেয়ে বেশি হচ্ছে, সবাই একটা করে ইলেকট্রন পাইলে বিজোড় ইলেকট্রন সবচেয়ে বেশি হচ্ছে। সো সবাই যখন একটা করে ইলেকট্রন পাবে, বিজোড় ইলেকট্রন যখন সবচেয়ে বেশি, তারপরে যে ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় আসবে। সো তোমার কাছে যদি 5টা ইলেকট্রন থাকে, তো তুমি প্রথমে 1টা 2টা 3টা দিবা, তারপরে 4 5 এই পর্যন্ত আসবা। দেখো লাস্টের অংশটা আমাদের অযুগ্ম অবস্থায় আছে, ঠিক আছে? লাস্টের অংশটা, বাকি 2টা কিন্তু যুগ্ম গেছে। সো এটা এই সিকোয়েন্সে আগায় আসলে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার আসো আমরা পরবর্তীতে এই জায়গাতে খেয়াল করো, একটা এমসিকিউ আসছে দাগানো, বলছে পি উপশক্তি স্তরে মোট কয়টি অরবিটাল আছে? খেয়াল করবা, প্রশ্ন দুই রকম, একটা হচ্ছে অরবিটাল আর একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। অরবিটাল বললে পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, ইলেকট্রন বললে পি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে। সো 3টা অরবিটাল 6টা ইলেকট্রন, পার্থক্যটা আলাদা করে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো পরে অংশে যাই, পরে দাগানো অংশে। এই দেখো, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। বলছে হুন্ডের নিয়মের ভিত্তি হলো ইলেকট্রন স্পিন বা চৌম্বকীয়, ইলেকট্রন স্পিনের চৌম্বকীয় ফল, যেটার ইংলিশ হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন। ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন, অর্থাৎ ইলেকট্রন যখন ঘুরে, ইলেকট্রন যখন স্পিন দেয়, এই স্পিনের কারণে একটা ম্যাগনেটিক ইফেক্ট সৃষ্টি হয়। এই ইলেকট্রন স্পিনের কারণে যে ম্যাগনেটিক ইফেক্ট সৃষ্টি হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা হুন্ডের নিয়ম প্রতিষ্ঠা করি। আবার বলি, ইলেকট্রন ঘূর্ণনের ফলে যে ম্যাগনেটিক ইফেক্ট সৃষ্টি হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে হুন্ডের নিয়ম প্রতিষ্ঠা করতেছি। সো হুন্ডের নিয়মের বেসিক ভিত্তি হলো আমার ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন। এই জিনিসটা মাথায় রাখবো, এটা মাথায় নিয়ে তারপরে আগাবো। ওকে, এবার আসো আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আগে খুব আসতো, এখন কম আসে। প্রশ্ন যত স্ট্যান্ডার্ড বাড়তেছে তত এই অংশটা কম আসে। 19 একটা প্রশ্ন, যে পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s অরবিটালে স্থান নিয়েছে। 3D তে না যে 4s অরবিটাল স্থান নিয়েছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে n+l এর রুল বা আউফবাউ রুল, ঠিক আছে? আউফবাউ রুল অনুসারে 3D এর চেয়ে 4s এর শক্তি কম। 3D এর শক্তি কত? 3D এর শক্তি হচ্ছে 3D আমরা জানি s = 0, p = 1, d = 2, f = 3, এটা আসে না spdf 0 1 2 3। সো এখানে 2 করলে দেখো 3 + 2 মিলে 5 আসে, আর 4s এর ক্ষেত্রে রেজাল্ট আসে 4। তাহলে শক্তি কার কম, 3D তে না 4s এ? 4s এ কম যেহেতু, তাহলে যেটাতে শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে যাবে। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? 4s এ যাবে। 4s ইলেকট্রন আগে যাওয়ার কারণে আমরা এখানে দেখতে পাবো যে 4s অরবিটালে ইলেকট্রনের শক্তি কম। দ্যাটস ইট, এইটুকু হচ্ছে আমাদের কাহিনী। তো আমরা এই জন্য এখানে মনে রাখবো, পটাশিয়ামের ক্ষেত্রে 19তম ইলেকট্রনটি 3D তে না যে 4s অরবিটালে প্রবেশ করে। 19তম ইলেকট্রনটি কোথায় যায়? 3D তে না যে 4s অরবিটালে প্রবেশ করে। ওকে, এবার আসো পরবর্তী পার্টে আসি আমরা। পরবর্তী পার্টে এখানে আমাদের এই যে শকটা দেয়া আছে, এগুলো আমাদের একাডেমিকে দরকার পড়ে, এই শকের তোমার ইয়াতে কোনো দরকার নাই।
কি বলে অ্যাডমিশনে কোনো দরকার নাই। তবে তুমি যদি n+l এর রুল জানো তাহলে তুমি জানবা যে প্রথম ইলেকট্রনটা 1s এ যায়, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 3d, 3d এর পরে 4s এ যায়, তাই না? 3d এর পরে 4s এ যায়, 4s এর পরে না 3d সরি এই জায়গাতে একটু উল্টা হয়েছে, দেখো খেয়াল করো 3d তে যাওয়ার আগে, খেয়াল করো 3d তে যাওয়ার আগে এই 3d তে যাওয়ার আগে আমাদের হচ্ছে 3p এর পর 4s, 4s এর পরে তারপর 3d, 3d এর পর তারপর হচ্ছে যে 4p, তারপর 5s, এভাবে যাচ্ছে। সো আমরা এটা বেসিক্যালি n+l এর নিয়ম অনুযায়ী করি। হ্যাঁ, n+l এর নিয়ম অনুযায়ী প্রশ্ন সলভ করতে যে তুমি এমনি বুঝতে পারবা। তো এই জায়গাতে এই চিত্রের মাধ্যমে আরো বেশি কনফিউশন বাড়ে, হ্যাঁ কমে না, বাড়ে। n+l এর রুল অনুযায়ী গেলে এটা বাড়ে না, ঠিকঠাকই থাকে। ওকে, এই জায়গাতে একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে জিরকোনিয়াম যেই পদার্থটা আছে জিরকোনিয়াম 40, এইটার ইলেকট্রন বিন্যাস। এটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। কোনটার? জিরকোনিয়াম 40 এর ইলেকট্রন বিন্যাস। খেয়াল করো জিরকোনিয়াম 40। সো জিরকোনিয়াম 40 এর ইলেকট্রন বিন্যাস করলে দেখবা প্রথমে যেই ইলেকট্রন বিন্যাসটা আছে তোমার হচ্ছে যে 3d10 পর্যন্ত, এখানে আমাদের তেমন কোনো পরিবর্তন নাই। সো 3d10 পর্যন্ত, এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলে আমরা এখানে 30টা ইলেকট্রন পার করে ফেলছি, আমাদের হাতে এখনো 10টা ইলেকট্রন আছে। সো 3d এর পরে আমাদের এখানে 4s, 4p, 5s এবং 4d, এই তিনটে অপশন থাকে। তো আমরা প্রথমে 5s এ ইলেকট্রন দিব, তারপর 4p তে ইলেকট্রন দিব। 5s এ ইলেকট্রন যাওয়ার পর 4p তে যখন ইলেকট্রন যাচ্ছে, তো এখানে আমাদের 6টা যাচ্ছে। এরপরে আমাদের 38টা চলে যাওয়ার পর 2টা ইলেকট্রন থাকে, যেটা আমরা 4d তে বসাই। সো জিরকোনিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, বেসিক ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে এটা তোমাকে করতে পারতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরপরে আসো আমাদের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম যেই কয়টা ইলেকট্রন আছে সেই কয়টা একটু মনে রাখতে হবে। কি কি আছে? ক্রোমিয়াম, কপার, মোলিবডেনাম, প্যালাডিয়াম, গোল্ড, সিলভার, প্লাটিনাম, এই কয়টা আমাদের মুখস্থ করতে হবে যে এই কয়টার ক্ষেত্রে আমাদের মেইনলি কি বলে এটাকে ব্যতিক্রম। মেইনলি আমাদের বইতে দেখো উল্লেখযোগ্যভাবে ক্রোমিয়াম এবং কপার দেয়া আছে, তাই না? ক্রোমিয়াম, কপার ছাড়াও এর নিচে মোলিবডেনাম, প্যালাডিয়াম, গোল্ড, সিলভার, প্লাটিনাম, এগুলো হচ্ছে আমার ব্যতিক্রম। সো এই কয়েকটা তুমি একটু লিখে মুখস্থ করবা যে এই কয়েকটা হচ্ছে আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যাতে এখান থেকে যদি প্রশ্ন আসে আমি যেন পারি, এখান থেকে যদি প্রশ্ন আসে আমার জন্য ভুল না হয়, ঠিক আছে? মাথায় থাকবে। তো আমরা এই কয়েকটা একটু ইলেকট্রন বিন্যাস মুখস্থ করব। ওকে, এবার বলছে দেখো পরবর্তী অংশে যাই। n+l এর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী, নিয়ম তো আমি অলরেডি বলে দিছি, তাই না? নিয়ম অলরেডি আমি বলে দিছি যে n+l এর নিয়ম অনুযায়ী n+l এর মান যত বেশি অরবিটালে শক্তি তত বেশি, n+l এর মান যত বেশি অরবিটালে শক্তি তত বেশি, n+l এর মান যত কম অরবিটালে শক্তি তত কম। সো n+l এর মান যদি কম হয়, খেয়াল করো n+l এর মান যদি কম হয় তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করে, অর্থাৎ শক্তি কম হলে ইলেকট্রন আগে প্রবেশ করে। যদি n+l এর মান সমান হয়ে যায় তাহলে n এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। এইভাবে আমাদের জিনিসটা মাথায় রাখতে হয়। আচ্ছা, এই যে দেখো ছোট ছোট সাইডে যে বক্সে এমসিকিউ গুলো আছে না, এগুলো আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। যেমন ধরো উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটা, এটা আমরা জানি 2 × 12+1। এইগুলা আমাদের হচ্ছে মেডিকেলে এই বক্সগুলা থেকে প্রশ্ন করে। যেমন ধরো বলছে কোন অরবিটালে শক্তি সবচেয়ে বেশি, এখানে যে কয়টা আছে এর ভিতরে কোন অরবিটালে শক্তি সবচেয়ে বেশি, কিভাবে বের করব? দেখো 4s মানে আমাদের রেজাল্ট আসে 4, 3p মানে আমার রেজাল্ট আসে আবারও 4 কারণ p মানে 1, 3d মানে আবার রেজাল্ট আসে 5, 4f মানে রেজাল্ট আসে হচ্ছে আমার 7। তাহলে আমাদের শক্তি সবচেয়ে বেশি কার? বেশি শক্তি হচ্ছে 4f এ, কারণ n+l এর মান হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। তারপরে দেখো এর আগে আরেকটা এমসিকিউ আছে, বলছে কোন অরবিটালটি অবাস্তব হবে, অবাস্তব মানে কোন অরবিটালটি সম্ভব না। এটা আমি সলভ করার জন্য একটা টেকনিক ফলো করি, আমি তোমাদেরকে টেকনিকটা একটু দেখাই। খেয়াল করো অরবিটাল গুলার ক্ষেত্রে 1s সম্ভব, 2s 2p সম্ভব, ঠিক আছে? আমি যখন n এর মান 1 এ থাকবো তখন একটাই অরবিটাল, 2 তে থাকলে দুইটা অরবিটাল, 3 তে থাকলে 3s 3p 3d সম্ভব, 4 এ থাকলে 4s 4p 4d 4f সম্ভব। এই অরবিটাল গুলা লিখলাম, এগুলা সম্ভব। এখন সম্ভব না কারা? সম্ভব না হচ্ছে 1p 1d 1f, এই তিনটা সম্ভব না। তারপরে 2d 2f, এই দুইটা সম্ভব না। 3s 3p 3d 3f, এই তিনটা সম্ভব না, মানে এইটা সম্ভব না। তাহলে এই যে পার্টগুলো আমরা করলাম, এই পার্টগুলো আমাদের সম্ভব না। সম্ভব কারা সেটা বের করার পর সম্ভব না কারা সেটা আমাদের দেখতে হবে। এখন আমরা দেখব যে এই পার্টগুলো যেগুলো আমরা বের করলাম এর ভিতর কোনটা আছে। যেমন দেখো এখানে 2d দেয়া আছে,
2d অরবিটালটা এখানে আমাদের সম্ভব না। কারণ কি 1s 2s 2p হয়, 2d হয় না কখনো, d পর্যন্ত যায় না। 2 নম্বরে দুইটা অরবিটাল, সেটা কি 2s 2p, বুঝতে পারছো? সো এইভাবে আমাদের জিনিসটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা পরবর্তীতে আসো, এই জায়গাতে এই যে প্রশ্নটা আছে না, এইটা হচ্ছে তোমার ভার্সিটি ক ইউনিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভার্সিটি ক ইউনিটের প্রিপারেশন নিবা তারা এই জায়গার এই এমসিকিউটা ভালো করে শিখবা, এই এমসিকিউটা ভালো করে শিখতে হবে। বলছে কি যে নিচের কোয়ান্টাম সংখ্যার সেট ইলেকট্রনের জন্য অনুমোদিত কিনা, অনুমোদিত না হলে কারণ উল্লেখ করো। ঠিক আছে, সো মেডিকেলের জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ না, বাট তুমি যদি এটা শিখে যাও ভার্সিটি ক ইউনিটে পরীক্ষা যখন দিবা সেখানে তুমি মাস্ট কোথাও না কোথাও এই প্রশ্নটা পাবা। তো ভালো করে খেয়াল করলে দেখবা যে আমাদের এন এর যে মান, প্রধান কোয়ান্টামটা এন এর যে মান, এন এর চেয়ে 1 কম হয় হচ্ছে এল এর মান, তাই না? এল এর মান হয় হচ্ছে তোমার 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে এল এর মান কখনো এন এর মানের সমান হইতে পারবে না। আর এম এর মান হয় হচ্ছে 0 থেকে +-l পর্যন্ত, অর্থাৎ আমি এল এর যে মান নিব তার উপর ডিপেন্ড করে এম এর মান হবে। আর এস এর মান সবসময় +-½ হবে, এস এর মান সবসময় +-½ হবে। সো আমরা যদি একটু চিন্তা করি এখান থেকে, দেখো আমরা যদি চিন্তা করি এইটা যদি আমি 3 নিই, এইটা যদি আমি 2 নিই, এটা যদি 3 নিই, এটা যদি 2 নিই, তার মানে কি 3 থেকে 1 কম, এটা ঠিক আছে। 2 হলে আমার এম এর মান হওয়ার চান্স আছে 0, 1, 2, তাই না? 0 +-1 +-2, তার মানে এইটা ঠিক আছে। আর এখানে আমার +½ মানে এটা ঠিক আছে। তার মানে এ নাম্বার সেটটা সম্ভব, এটা একটা ভালো সেট, মানে ঠিকঠাক সেট। এই জায়গায় যদি খেয়াল করো এন এর মান যখন 3 তখন এল এর মান কত? 1 দিছে, মানে কি আমার এল এর মান n-1 হওয়ার কথা। তাহলে n-1 মানে হবে হচ্ছে 0, 1, 2, এই দুইটা মান আসার কথা। এই দুইটার ভিতরে 1 আসছে, 1 আসা মানে ঠিক আছে। এবার খেয়াল করো এখানে যদি আমি 1 নিই তাহলে এম এর মান আবার 1 এর চেয়ে বেশি নিতে পারবো না। 1 পর্যন্ত নিলে 0 আর +-1 এই অংশটা হবে হচ্ছে আমার কিসের মান? এই অংশটা হবে হচ্ছে আমার এল এর মান। তাহলে আমরা এর চেয়ে বেশি নিতে পারবো না। ওকে, তাহলে এই জায়গাতে যেহেতু এম এর মান -2 আছে, তার মানে এটা ভুল উত্তর। ঠিক আছে, এটা ভুল উত্তর, এটা হয় নাই। ওকে, পরেরটা দেখো, এখানে যদি এন এর মান 2 হয়, এল এর মান কখনো 2 হতে পারে না, তাহলে এটাও দেখো ভুল উত্তর। কেন? কারণ এন আর এল এর মান কখনো সমান হইতে পারে না। ঠিক আছে, আর এইটা দেখেই বলে দেওয়া যায় এটা ভুল উত্তর। কেন? কারণ এস এর মান কখনো 1 হইতে পারে না, এস এর মান হবে হচ্ছে হাফ। ঠিক আছে, হাফ, +½ অথবা -½ তাহলে দেখো বি নাম্বার কেন ভুল, সি নাম্বার কেন ভুল, ডি নাম্বার কেন ভুল, প্রত্যেকটা কারণ দেখালাম। একটাতে আমাদের এই যে লাস্টের যে স্পিন ভুলের কারণে ভুল, একটাতে আমাদের এন এবং এল সমান হয়ে যাওয়ার কারণে ভুল, আরেকটাতে আমাদের ভালো করে খেয়াল করলে দেখবা এল এর চেয়ে এম এর মান বড় হয়ে যাওয়ার কারণে ভুল। কেবলমাত্র এ নাম্বারটা, এটাতে আমাদের সবগুলা ঠিক আছে। সো ভার্সিটি ক ইউনিটের জন্য এই এমসিকিউর যে 4টা ফরম্যাট, এটা বোঝাটা মাস্ট। এটা বুঝতে পারলে তুমি দেখবা কোথাও না কোথাও ভার্সিটি ক ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি বলো বা হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, কোথাও না কোথাও তুমি এই প্রশ্নটা পাবা। ওকে, সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ারিটি আসছে। এরপরে আমরা পরবর্তী পার্টে যাই, আমাদের পরবর্তী পার্ট দেখি। পরবর্তী পার্টে এখানে দেখো একটা প্রশ্ন বলছে বক্স আকারে যে আয়রনের ইলেকট্রন বিন্যাসে n=3 l=2 হলে কয়টি অরবিটাল সম্ভব? কয়টি অরবিটাল সম্ভব? তো আমাদের খেয়াল করতে হবে n=3 মানে কি, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, এল এর মান 2 মানে কি আমরা জানি 0, 1, 2, 3, এটা s, এটা p, এটা d, মানে d। তার মানে এই অরবিটালটাকে বলা হচ্ছে 3d। 3d তে আমাদের অরবিটাল থাকে, d তে অরবিটাল থাকে ভাইয়া 5টা। তার মানে আমরা এখানে উত্তর দাগাইতে পারবো কত? 5। মানে দেখো খুব সিম্পল ওয়েতে আমি কিন্তু এখান থেকে দাগাই ফেলতে পারতেছি। কি হচ্ছে যে 3d মানে কি? d মানে 5টা অরবিটাল আছে। 3d মানে কি? d মানে 5টা অরবিটাল আছে। অর্থাৎ l এর মানের উপর ডিপেন্ড করে আমি s, p, d নাকি f সেটা আইডেন্টিফাই করলাম, তারপর আমি এখানে অরবিটাল কয়টা সেটা বলে দিলাম। এইটা জানলে আমাদের এখান থেকে এই অংশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আসো দেখো এই যে বক্স থেকে মেডিকেলে 17তে একটা প্রশ্ন আসছে, বলছে কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটালে ইলেকট্রন বিন্যস্ত হয়? তো অরবিটালে ইলেকট্রন বিন্যস্ত হয় হচ্ছে আউফবাউ নীতির উপর ভিত্তিতে, তাই না? আউফবাউ নীতির উপর ভিত্তিতে n+l এর রুল, তাই না? আউফবাউ নীতি কেন? কারণ কি 1s অরবিটালে যাবে, 2s অরবিটালে যাবে, 3s যাবে, 3d তে যাবে না 3p তে যাবে, কোনটাতে আগে যাবে সেইটা নির্ধারণ হয় হচ্ছে আউফবাউ রুল বা n+l এর নীতির উপর ভিত্তি করে। ইলেকট্রন যখন একটা সমশক্তি সম্পন্ন অরবিটালে যায়, সেখানে যাওয়ার পরে পলির বা পাউলির বর্জন নীতিতে আমরা দেখি যে একই স্পিনযুক্ত ইলেকট্রন একই জায়গায় থাকতে পারে না।
তাই না? দুইটা বিপরীত স্পিন যুক্ত হইতে হয়। আর হুন্ডের নীতি বলে সবগুলা একটা করে ইলেকট্রন পাওয়ার পরে তারপরে ডাবলিং করবে, তাহলে দুইটার ভিতর পার্থক্য বুঝতে হবে। ভ্যাসপার থিওরি তো এখানে সম্ভবই না, ভ্যাসপার থিওরি আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারে পড়বো। ওকে, পরে আসো আমাদের পরবর্তী পার্টে আমরা যাই। পরবর্তী পার্টের দিকে যদি আমরা তাকাই, খেয়াল করো এখানে আমাদের আরেকটা বক্স আছে, এই মাঝখানে এই সবগুলা তোমাদের মেডিকেলের জন্য লাগবে না, আরেকটা বক্স আছে, এই বক্সটা গুরুত্বপূর্ণ, পড়ে রাখবা। বলছে ক্রোমিয়াম পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ক্রোমিয়াম পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে। সো আমরা জানি ক্রোমিয়ামে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। প্রথমে আমরা আর্গনের 18টা ইলেকট্রন বিন্যাস করি, তারপরে আমাদের 3d এবং 4s এ ইলেকট্রন যায়। এবার খেয়াল করো 18টা চলে যাওয়ার পর 24 পর্যন্ত যাইতে গেলে আমার হাতে আর 6টা ইলেকট্রন আছে। তো আমরা জানি যে এখানে যদি 2টা দিয়ে দিই তাহলে এখানে থাকবে 4টা, বাট ডি অরবিটালে 4টা ইলেকট্রন থাকে না, তাহলে কি হয় এই জায়গাতে 5টা আসে, এখানে আসে একটা। ভালো করে খেয়াল করে দেখবা এই 5টা ইলেকট্রনই অযুগ্ম, এই ইলেকট্রনটাও অযুগ্ম। তাহলে খেয়াল করো অযুগ্ম ইলেকট্রন মানে এই টোটাল ইলেকট্রন 5 + 1 টোটাল মিলে 6টা আমার আলাদা আলাদা বা বেজোড় অবস্থায় আছে বা অযুগ্ম অবস্থায় আছে। তাহলে যেহেতু 6টা ইলেকট্রন আলাদা বা বিজোড় বা অযুগ্ম অবস্থায় আছে, তার মানে আমরা এখান থেকে ক্রোমিয়ামের জন্য দাগাইতে পারবো যে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন হচ্ছে 6টা। ঠিক আছে, এইটা আমাদের বুঝে শুনে তারপরে করতে হবে যাতে আমরা কোনোভাবে ভুল না করি। হ্যাঁ, এইটা একটা মেডিকেলে আসার মতো আরেকটা প্রশ্ন, মেডিকেল প্লাস ভার্সিটি ক, ঠিক আছে, ভার্সিটি প্লাস মেডিকেল দুইটা জায়গাতেই আসার মতো একটা প্রশ্ন এটা। ওকে, এবার আসো পরবর্তী লাইনের দিকে যাই, আমরা পরবর্তী অংশে আগাই। আমরা যদি একটু দেখার চেষ্টা করি পরবর্তী অংশে এই তোমরা যারা যারা ক্লাসগুলো করতেছো তোমরা একটু ফ্রেন্ড সার্কেলে ক্লাসগুলো ছড়াই দিও। হ্যাঁ, আমার তো মার্কেটিং করি না আমি, এবং হচ্ছে তোমার ফেসবুক গ্রুপগুলোতে ওইভাবে আমি এগুলো নিয়ে পোস্টিং করে সারাদিন একই জিনিস নিয়ে বলতে থাকি না। সো তোমরা একটু নিজেদের ফ্রেন্ড সার্কেলে ছড়াই দিও যাতে অনেক মানুষজন ক্লাসগুলো দেখে, বুঝছো। 10-15 হাজার করে ভিউজ হলে আমার ভালো লাগবে, 1-2 হাজার ভিউজ হলে কষ্ট লাগে। হ্যাঁ, যে ক্লাসগুলো নিতেছি মানুষজন দেখতেছে না বা তোমরা দেখতেছো না, তোমাদের সাথে কানেক্ট হইতে পারতেছি না। সো তোমরা একটু ছড়াই দিও, কেমন, কাইন্ডলি একটু সবাইকে ছড়াই দিও। এবার খেয়াল করো ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের বিগত বছরগুলোতে বেশ অনেকগুলা প্রশ্ন আসছে এবং খুব নুব প্রশ্ন আসছে। যেমন দেখো মেডিকেল 14 সালে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস আসছে, এর চেয়ে সহজ প্রশ্ন আর কি হতে পারে। মেডিকেল 17 সালে দেখো আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আসছে। মেডিকেল 17 সালে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আসছে। মানে চিন্তা করো কি পরিমাণ সহজ প্রশ্ন দিছে। সো এই কয়েকটা ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে। এছাড়া আমরা ক্রোমিয়াম যেই যৌগটা আছে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ভালো করে শিখবো, এটা মেডিকেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রোমিয়াম ছাড়াও আমি পার্সোনালি মনে করি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও আমাদের এখানে দেখো 3d অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে আমাদের ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন 5টা, এস অরবিটালে একটা, টোটাল অযুগ্ম ইলেকট্রন 6টা। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমাদের টোটাল অযুগ্ম ইলেকট্রন 5টা এবং ডি অরবিটালেই 5টা। তাহলে ডি অরবিটালে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন কোনটায় থাকে? আমাদের এরকম একটা প্রশ্ন আসে, ডি অরবিটালে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন কোনটায়? সেটা হচ্ছে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ। আবার বলি, ডি অরবিটালে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন হচ্ছে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজে থাকে। তো আমাদের মাথায় রাখতে হবে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুইটাতে ডি অরবিটালে আমাদের সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। আচ্ছা, এছাড়া আমাদের কপার এবং জিঙ্ক এই দুইটার ইলেকট্রন বিন্যাস জানতে হবে। আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম। কি? কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম। কপারের ইলেকট্রন বিন্যাস করলে 3d তে 10টা আসে, 4s এ একটা আসে। কারণ কি? 3d তে 10টা পাইতে হবে, না হলে তোমার ইলেকট্রন স্টেবল হবে না। 4s এ 2টা দিলে 3d তে 9টা হয়ে যায়। তো এই জন্য আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসটা স্টেবল করতে গেলে 3d তে 10টা, 4s এ একটা হইতে হবে। জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3p6 3d1 4s2। সো এই জিঙ্কের ক্ষেত্রেও আমাদের দেখো এখানে যুগ্ম, এখানে এটা হইছে। সো এই দুইটার ইলেকট্রন বিন্যাসও আমরা ভালো করে মনে রাখবো, আমাদের যদি আসে এই দুইটা আসবে। এছাড়া আমার যদি পার্সোনাল রেকমেন্ডেশনের কথা বলো যে ভাইয়া আপনি আমাকে আরো কিছু রেকমেন্ড করেন যেগুলো মনে রাখাটা মাস্ট, ভার্সিটি কয়ের জন্য আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনটার ইলেকট্রন বিন্যাস জানাটা মাস্ট, বিকজ এই তিনটাই হচ্ছে তোমার হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক। আমরা যখন মৌলের পর্যায়বৃত্ততে ম্যাগনেটিক ধর্ম পড়বো, ঠিক আছে, তখন দেখো ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক পড়তে যে আমরা দেখবো যে আয়রন, কোবাল্ট, নিকেল তাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের কারণে ফেরোম্যাগনেটিক।
বুঝতে পারছো? ফেরোম্যাগনেটিক। ওকে, এবার খেয়াল করো এরপরে আমাদের পরবর্তী টপিক আসে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। বর্ণালী থেকে কি কি আসে সেগুলো আমাদের ধীরে সুস্থে পড়তে হবে। তো চলো আমরা এখন বর্ণালী পড়া শুরু করি। বর্ণালীর ক্ষেত্রে প্রথমেই আমাদের এই লাইনটা মাথায় রাখতে হবে যে শূন্য স্থানে আলোর বেগ যেটা আছে সেটা 2.99 × 10⁸ এত তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে এত মিটার, যেটাকে আমরা 3 × 10⁸ মিটার বলতে পারবো। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওর পরে আসো খেয়াল করো, ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, এইটার একক হচ্ছে হার্টজ, 1 হার্টজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে ফ্রিকোয়েন্সি f = 1/t, এটা আমাদের ফর্মুলা। ফ্রিকোয়েন্সি f = 1/t, এটা আমাদের ফর্মুলা। এই যে ফ্রিকোয়েন্সি f = 1/t, এইটা দ্বারা আসলে s ইনভার্স বুঝাই, তাই না? একক নির্ণয় করলে s ইনভার্স। সো s ইনভার্স আর হার্টজ সেম জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেটা আমাদের s ইনভার্স বা সেকেন্ড ইনভার্স ওটাই হচ্ছে আমাদের হার্টজ। আবার বলি, যেটা আমাদের সেকেন্ড ইনভার্স ওইটাই কি, ওইটাই হচ্ছে আমাদের হার্টজ। সো হার্টজ এবং সেকেন্ড ইনভার্স একই কথা, এটা আমরা মাথায় রাখবো। এছাড়া যাদের তোমাদের টার্গেট ভার্সিটি ক ইউনিট আছে, তোমরা একটু এই কথাগুলোর দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, এই কথাগুলোর দিকে খেয়াল করো। আমার কাছে ভার্সিটি ক কেমিস্ট্রি যখন পড়বা তখন দেখবা যে এইগুলো আমরা কি ব্যাখ্যা করতেছি এবং কিভাবে ব্যাখ্যা করতেছি। বাকি মেডিকেলের জন্য এগুলো স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মেডিকেলের জন্য এমসিকিউ এর একটা হটস্পট হচ্ছে এইটা। ঠিক আছে, এমসিকিউ এর একটা হটস্পট হচ্ছে এইটা। কি এমসিকিউ এর হটস্পট? প্রথমে আসো, এই যে এই অংশটা দাগানো আছে দেখো, মহাজাগতিক রশ্মি। এখানে আমাদের একটা ছন্দ আছে, মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। ঠিক আছে, মগাতে হচ্ছে মহাজাগতিক, মহাজাগতিকের তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ সেটা সবসময় মাথায় রাখবো 0.0005 ন্যানোমিটার, এর চেয়ে কম হইলে সেটা মহাজাগতিক। 0.0005, আবার বলি 0.0005। সো খেয়াল করো, এখানে আমরা টোটাল 5টা ঘর নিছি। কয়টা? পয়েন্টের আগে এক ঘর, 2 3 4 5। সো আমি এখানে 5 লিখলাম। 0.0005, 3টা 0.5 এত ন্যানোমিটারের থেকে যদি কম হয় সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম মুখস্থ করতে হবে। 2 নাম্বার, এরপরে মগা, গতে গামা। খেয়াল করো ছন্দটা কি, ছন্দটা হচ্ছে মগা, মগা, মগাতে মতে মহাজাগতিক, গতে গামা। এরপরে আসে হচ্ছে রঞ্জন, এরপরে ছন্দর পাঠ হচ্ছে রঞ্জন। তো রঞ্জন মানে কি? রঞ্জন মানে হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি। ঠিক আছে, এক্স রে বা রঞ্জন রশ্মি। সো গামা রশ্মি যেটা, এইটার রেঞ্জ হয় 0.0001 থেকে 0.01 এর ভিতর। এটা মুখস্থ করতে হবে লিখে লিখে, 0.0001 থেকে 0.01 এত ন্যানোমিটার। এই রেঞ্জে যদি আমরা কখনো ফেলি তখন সেটা হচ্ছে আমাদের কি রশ্মি আসবে? গামা রশ্মি আসবে। তাহলে খেয়াল করো, আমাদের প্রথমে মহাজাগতিক রশ্মি, তারপরে গামা রশ্মি, প্রথমে মহাজাগতিক তারপরে গামা। ওকে, মহাজাগতিক এবং গামা ক্লিয়ার হইলো। এরপরে রঞ্জন রশ্মির ক্ষেত্রে বা এক্স রে এর ক্ষেত্রে 0.01 থেকে 10 ন্যানোমিটার। আমার কাছে কেন জানি মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মেডিকেল অ্যাডমিশনের টেস্টের জন্য গার্ড ফিলিংস বলতেছে এটা চলে আসার সম্ভাবনা আছে। সেটা কি? রঞ্জন রশ্মির ক্ষেত্রে 0.01 থেকে 10 ন্যানোমিটার এটা আসে। 0.01 থেকে 10 ন্যানোমিটার, এটা কি? এটা হচ্ছে রঞ্জন রশ্মির ক্ষেত্রে। এবার খেয়াল করো, রঞ্জন রশ্মির পরে যে আমাদের রশ্মি আসবে হচ্ছে, দেখো মগা রঞ্জন গেল না, এরপরে ছন্দ হচ্ছে অতি দুশ্মন। কি বলতো? অতি দুশ্মন। মগা রঞ্জনের পরে অতি দুশ্মন। অতীতে অতি বেগুনি, অতীতে অতি বেগুনি, এটা কত? এটা হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। এরপরে দুশ্মনতে দৃশ্যমান, মানে যেটা আমরা চোখে দেখতে পাই, এটা 380 থেকে 780। এটা তো মহা গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা ভার্সিটি কতেও খুব আসে। এটা এত গুরুত্বপূর্ণ যেটা ভার্সিটি কতেও খুব আসে। সো আমরা এই পার্ট যেটা আছে, এই পার্ট যেটা আছে এটাও দেখব। অতি অতি দুশ্মন যেই পার্টে দৃশ্যমান যেটা আমরা দেখলাম, দৃশ্যমানে এটা দূর, মানে অনেকক্ষণ ধরে লিখতেছি তো এটাতে। এবার হচ্ছে যে ইয়া হওয়া শুরু হয়েছে তোমার, দাঁড়াও সব ক্লিন করতে পারি কিনা দেখি। যদি সব ক্লিন করতে পারি তাহলে আই গেস এই সমস্যাটা হবে না। অনেক লিখছি, এই মেমোরি অনেকটা নিয়ে ফেলছে, দ্যাটস ওয়াই সমস্যাটা হইতেছে। এখন আমাদের সুইচ করে করে করা লাগতে পারে। তো খেয়াল করো, আমরা এই পর্যন্ত যদি ক্লিয়ার হই, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি না, আমরা হচ্ছে সুইচ করে করেই করব। হ্যাঁ, সামনে সুইচ করে করে করা লাগবে, নাহলে মেমোরি বেশি হয়ে গেছে, এখন ঝামেলা হইতেছে। তো খেয়াল করো, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে
অতি দুষ্মনে এই যে আমরা এই যে দৃশ্যমান দেখতে পাচ্ছি, দৃশ্যমানে আমাদের এই যে রেঞ্জ, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই অংশটা থেকে অনেক বেশি এমসিকিউ আসে, বিশেষ করে এটা থেকে ভার্সিটিতে বেশি আসে। এটা থেকে কিসে আসে? ভার্সিটিতে বেশি আসে, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। এই দৃশ্যমানের 380 থেকে 780 রেঞ্জের ভিতরে আবার বেনি আসহ কলা আছে। কি আছে? বেনি, তারপরে আসহ কলা। বেনি আসহ কলা মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে? সো এই যে বেনি আসহ কলা, এর ভিতরে আসমানির যে রেঞ্জ 450 থেকে 500, তারপরে হচ্ছে সবুজের যেটা 500 থেকে 575, হলুদ, কমলা, লাল, এই রেঞ্জের ভিতরে সবুজ এবং আসমানি এই দুইটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। সবুজ এবং আসমানি এই দুইটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। বাকিগুলা তুমি মুখস্থ করবা, আগে আছে দেখবা, আগের পেজে দেখবা আছে, বাকিগুলা মুখস্থ করবা, বাট সবুজ এবং আসমানিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এবং এর ভিতরে লাল পার্টটা, এটা যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। এরপরে বলতে থাকো অবলোহিত। অবলোহিতর ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এবং মাইক্রোওয়েভের ক্ষেত্রে 1 মিলিমিটার থেকে 1 মিটার। মাইক্রোওয়েভের ক্ষেত্রে 1 মিলিমিটার থেকে 1 মিটার। পরে দেখো রেডিও ওয়েভ এবং টেলিভিশনের যে তরঙ্গ দৈর্ঘ্য, এইটা 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এইটাও একটু মনে রাখো। মেডিকেলের জন্য আমার কেন জানি গাট ফিলিংস বলতেছে এইটা মোটামুটি ভালো লেভেলের গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবার চলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? যদি দিয়ে দেয় তখন মিল্টন ভাইকে বললো, ভাই ক্লাসে বলছিলেন এটাই আসছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমরা এখন পরবর্তী পার্টে যাব। পরবর্তী পার্টে কি কি পড়া লাগবে আমরা দেখি। এই দেখো ছোট্ট করে দাগায় রাখছি, দাগানো আছে। এই যে দাগানো অংশটা, যেমন 1K, কখনো যদি 1K এটা আসে, 1K মানে হচ্ছে কিলো, কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, এটা আমাদের মুখস্থ করতে হবে। 1M, M মানে হচ্ছে মেগা, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। 1G, G মানে গিগা, গিগা মানে 10 টু দি পাওয়ার 9। 1T, T মানে টেরা, টেরা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 12। এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমরা একটু মুখস্থ করব। আমাদের কখনো কখনো এমসিকিউতে এটা দিয়ে দিবে, এবং এটা শুধুমাত্র মেডিকেল না, মেডি প্লাস ভার্সিটি দুইটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। সো আমাদের এটা মাথায় রেখে আগাতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার যদি হয়, আমরা এখন পরবর্তী পার্টে এমসিকিউ দেখব। খেয়াল করো, আমাদের ওই যে অংশটা আমরা ওখানে দেখে আসলাম না, যে মহাজাগতিক, তারপরে গামা রশ্মি, তারপরে রঞ্জন রশ্মি, তাই না? এই যে অংশগুলা দেখে আসলাম না, এগুলার এখন দেখো বিস্তারিত ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা থেকে প্রচুর প্রশ্ন আসছে বিগত বছরগুলাতে প্রচুর প্রশ্ন আসছে, এবং এই ব্যাখ্যা থেকে শুধুমাত্র একটা জায়গায় না, এটা থেকে মেডি প্লাস ভার্সিটি দুই জায়গাতেই প্রশ্ন আসছে। যেমন দেখো, মেডিকেল 2014তে আসছিল গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমি বলে দিছি 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। এটা মেডিকেলে 14 সালে আসছিল 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার। এই যে জিনিসটা আছে, এই যে গামা রশ্মির ব্যবহার, এটাও আমাদের আসছিল। খেয়াল করো, তেজস্ক্রিয় আইসোটপ থেকে গামা রশ্মি বের হয়। দেখো কি বলছে, তেজস্ক্রিয় আইসোটপ। তাহলে যদি কোথাও জিজ্ঞেস করে তেজস্ক্রিয় আইসোটপ থেকে কোনটি বের হয়, ডেফিনেটলি গামা রশ্মি বের হয়। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা গামা রশ্মি এইটা তোমার মোসাব্বার স্পেকট্রোস্কোপি যন্ত্র এবং হচ্ছে নিউট্রন সক্রিয় বিশ্লেষণ বা নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস, এই দুই প্রক্রিয়ায় ব্যবহার করি। অর্থাৎ গামা রশ্মির যদি আমার ব্যবহার জিজ্ঞেস করে, ব্যবহার বলার জন্য আমরা দুইটা পয়েন্ট বলবো। নাম্বার 1 হচ্ছে এই যে মোসাব্বের বর্ণালিমিতি বা স্পেকট্রোস্কোপি, আরেকটা হচ্ছে নিউট্রন সক্রিয় বিশ্লেষণ বা নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস। সো এই দুইটা লাইন একটু বারবার লিখে লিখে মুখস্থ করবা, হ্যাঁ। এবং এটা মাথায় রাখবা, এই দুইটা গামা রশ্মি রিলেটেড দুইটা ওয়ার্ড বা দুইটা লাইন, হ্যাঁ, এটা মাথায় রাখবা। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মির জন্য আমরা জানি 0.01 থেকে 10 ন্যানোমিটার। আমি একটু আগেই বলছি যে এক্স রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রেঞ্জটা মুখস্থ কইরো। এরপরে মাথায় রাখতে হবে যে রঞ্জন রশ্মি মেইনলি নির্গত হয়, দেখো, ফ্লোরোসেন্স বা প্রতিপ্রভা বিশ্লেষণী এবং এক্স রে নিঃসরণ বিশ্লেষণী এবং এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এইগুলাতে আমরা রঞ্জন রশ্মি ব্যবহার করি। তাহলে রঞ্জন রশ্মির ব্যবহার কয় জায়গায়? 3 জায়গায়। খেয়াল করো, একটা হচ্ছে ফ্লোরোসেন্সে বা প্রতিপ্রভা বিশ্লেষণীতে,
ফ্লোরোসেন্স বিশ্লেষণী বা ফ্লোরোসেন্স অ্যানালাইসিস প্রতিপ্রভা বিশ্লেষণীতে, আরেকটা হচ্ছে এক্স-রে নিঃসরণ বা এক্স-রে ইমিশন যে পার্টটা আছে এটাতে, আরেকটা হচ্ছে আমাদের ক্রিস্টালোগ্রাফি। হ্যাঁ, ক্রিস্টালোগ্রাফিতে ওয়ার্ডগুলো মাথায় রাখবা। মেডিকেলে এটাই হচ্ছে পেইন, যে এই সমস্ত জিনিসপত্রগুলা মাথার ভিতরে মুখস্থ করে রাখতে হয়, কিচ্ছু করার লাগে মানে কিছু করার নাই, তোমাকে মুখস্থ করতেই হবে। সো এই পার্টটা একটু মাথায় রেখো। এরপরে আসো আমরা মেডিকেল কেমিস্ট্রির পরের যেই পার্টটা আছে এটার দিকে একটু তাকাই। এটা খুবই পেইনফুল একটা কাজ এই অংশটা মুখস্থ করা, বাট কিছু করার নেই ভাইয়া, তোমাকে করা লাগবে। কেন বলছি পেইনফুল একটা কাজ? দেখো, অতিবেগুনি রশ্মির ভিতরে আমাদের বিভিন্ন টাইপের অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আছে, এগুলার একটা লেভেলিং আছে, সেই লেভেলগুলো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলা মুখস্থ কি? দেখো, যখন আমার 230 থেকে 365 ন্যানোমিটার বলবে, এটা হচ্ছে ইউভিআইডি এবং লেভেল ট্র্যাকিং রূপে ব্যবহার হয়। এবার বলবে যে তোমার নিচের কোনটি লেভেল ট্র্যাকিং এ, মানে নিচের কোন রেঞ্জ লেভেল ট্র্যাকিং এর জন্য ব্যবহার হয়, তখন তোমার লেভেল ট্র্যাকিং রূপে ব্যবহারের এই রেঞ্জটা মুখস্থ থাকতে হবে। তারপরে যেমন ধরো, ড্রাগ শনাক্তকরণে আমরা এই রেঞ্জটা ব্যবহার করি, প্রোটিন অ্যানালাইসিসে আমরা এই রেঞ্জটা ব্যবহার করি, কোষ সেল ইমেজিং এ এই রেঞ্জটা, এবং এইটা, এই কয়েকটা আমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো এই কয়েকটা আমাদের কার জন্য ইম্পর্টেন্ট? মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আর এই জায়গাতে দেখো একটা শক আছে, এই শকটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। ভার্সিটিতে এটা খুব পপুলার, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এইটা খুব পপুলার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব পপুলার। এবং প্রশ্ন হচ্ছে সলভ করব কিভাবে। খেয়াল করো, আমি এটার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করি, আমি ভার্সিটির জন্য দেখাই দিচ্ছি। বলছে নিচের কোন অঞ্চলের রশ্মির শক্তি সবচেয়ে বেশি? শক্তি মানে কি? শক্তি মানে বোঝায় ই, তাই না? ই এর সাথে ল্যামডা সম্পর্ক হচ্ছে hc ডিভাইডেড বাই ল্যামডা। খেয়াল করো, ই এর সাথে ল্যামডা সম্পর্ক কি? hc ডিভাইডেড বাই ল্যামডা। এবার খেয়াল করো, শক্তি সবচেয়ে বেশি বলছে, তার মানে ল্যামডা আমার সবচেয়ে কম হবে। শক্তি বেশি মানে আমার ল্যামডা কম, শক্তি সবচেয়ে বেশি মানে কি? ল্যামডা সবচেয়ে কম। এবার আমরা জানি যে আমাদের ওই যে মহাজাগতিক অতি অমুক তমুক পড়ছি না, এইটার একটা রেঞ্জ, একটা সুন্দর ছন্দ বা নিমোনিক ব্যবহার করে আমি মনে রাখি, সেটা কি জানো? আর এম, খেয়াল করো, আর এম আই আর, তারপরে ভি ইউভি, তারপরে গামা এক্স রে, এভাবে আমি মনে রাখি। বা এক্স রে গামা, গামা এক্স রে না, এটা হচ্ছে এক্স রে গামা, এক্স রে, তারপর হচ্ছে গামা। এবার তুমি বলবা ভাই এটাকে কি বুঝাইলেন? দেখো, নিচে থেকে যত উপরে যাবে তত আমার তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হবে, নিচে থেকে যত আমার উপরে যাবে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হবে, আর যত নিচে থাকবে তত তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে, ঠিক আছে? যত নিচে থাকবে তত তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে। যেমন খেয়াল করো, রেডিও ওয়েভ, আর্থে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এমতে মাইক্রোওয়েভ তার চেয়ে একটু কম, তারপরে ইনফ্রারেড রে, তারপর ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা, এভাবে আসছে। সো নিচে থেকে যত উপরে যাবে তত আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ঠিক আছে? নিচে থেকে যত উপরে যাবে তত আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আমাদের ভিডিওটা পজ হয়ে গেছিল, বুঝছো? এখন মেবি ঠিক আছে, ভিডিওটা পজ হয়ে গেছিল যার কারণে একটু সমস্যায় পড়ছি। তো মানে ভিডিওটা বলতে ক্যামেরা একটু জাস্ট ঝামেলা করছে। একটু দাঁড়াও, আমি এটাকে ঠিক করে নিই, তাহলে প্রবলেম হবে না। অন্যদিন হচ্ছে স্টুডিওতে আমার ছোট ভাই থাকে, আজকে স্টুডিওতে ও নাই, যার কারণে প্রবলেমটা হয়েছে। এখন আমি দেখি আগে লেখাটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, লেখা একদম ক্লিয়ার আছে, সমস্যা নেই, গুড টু গো। সো যেটা বোঝাচ্ছিলাম যে এখানে এই জায়গাতে আরতে রেডিও ওয়েভ, এমতে মাইক্রোওয়েভ, আইতে ইনফ্রারেড, ভিতে ভিজিবল, ইউতে ইউভি, তারপরে হচ্ছে এই অংশগুলা। তো নিচে যত তত আমার তরঙ্গ দৈর্ঘ্য কম, উপরে যত তত আমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবার আমার জিজ্ঞেস করছে যে শক্তি সবচেয়ে বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এই চারটার ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার, সেটা খুঁজে বের করতে হবে। এখন আমি খুঁজে বের করব কিভাবে, এটাই তো প্রশ্ন। খুব সিম্পল, দেখো আমার এখানে ইউভি আছে, আমি ইউভি দাগালাম। আমার এখানে আইআর আছে, আমি আইআর দাগালাম। আমার এখানে ভিজিবল রে আছে, আমি ভি দাগালাম। আমার এখানে রেডিও ওয়েভ আছে, আমি রেডিও ওয়েভ দাগালাম। এবার দেখতে হবে যেই চারটা দাগাইছি এই চারটার ভিতর সবচেয়ে নিচে কে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম বলছে, নিচে থাকলে কম, তাহলে সবচেয়ে নিচে হচ্ছে ইউভি। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউভি, ঠিক আছে? কারণ কি, আমার এখানে বলছে শক্তি বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম, যত নিচে থাকবে তত তরঙ্গ দৈর্ঘ্য কম, যত উপরে যাবে তত তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সো নিচে যে আছে তার ক্ষেত্রে আমি ইউভি পাবো, দ্যাটস ইট, এইটুকুই। আশা করি পুরো ব্যাপারটা বুঝাইতে পারছি। ওকে, এবার আসো এই যে যেই জিনিসটা বুঝালাম এর পরের পার্টে আসি আমরা। ওই এমসিকিউটা ভালো করে মনে রাখবা, ভার্সিটি ক ইউনিটের জন্য।
এরপরে বলছে দেখো অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে, এইটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে এটা আমরা জৈব যৌগের গঠন বিশ্লেষণ বা শনাক্তকরণে ব্যবহার করি। জৈব যৌগের গঠন নির্ণয়ে আমরা এটা ব্যবহার করি। তো এর ভিতরে ইনফ্রারেড রে আইআর যে রেটা আছে এটা তিনটা অঞ্চল থাকে, একটা হচ্ছে নিয়ার আয়ার, একটা হচ্ছে আমার মিডল আয়ার, একটা হচ্ছে মিডল আয়ার, আর একটা হচ্ছে ফার আয়ার। রেঞ্জ যদি তুমি মুখস্থ নাও করো এটা মনে রাখবা, নিয়ার আয়ার চিকিৎসা ক্ষেত্রে, ফার আয়ার চিকিৎসা ক্ষেত্রে, বাট মিডল আয়ার যে পার্টটা আছে এইটা আমরা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করি। কোনটা? আমরা যদি হচ্ছে তোমার মিডল আয়ার যে অংশটা আছে এইটার দিকে তাকাই, এটা আমরা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করি। তাহলে এখানে আমাদের যে মিডল আয়ার আছে এটার পার্টটার মেইন কাহিনী কি সেটা আমরা বুঝতে পারছি। ওকে, এবার আসো পরবর্তী পার্টে যাব আমরা এরপরে পরবর্তী পার্টে যাব। পরবর্তী পার্টের দিকে তাকাই, খেয়াল করো আমাদের এখানে মাইক্রোওয়েভ এইগুলা সম্পর্কে কি পড়তে হবে, এই যে দাগানো যে লাইনগুলো আছে এগুলো একটু মুখস্থ করবা। এই যে দাগানো যে লাইনগুলো আছে একদম সিম্পলি এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, একদম এখানে বোঝানোর কিছু নাই, এই তিনটা লাইন একটু মুখস্থ করবা। এরপরে খেয়াল করো রেডিও ওয়েভস এর ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমাদের মুখস্থ করাই লাগবে। রেডিও ওয়েভের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে এনএমআর পরমাণু। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজোনেন্স। এনএমআর পরমাণু যেটা আছে এটা বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন এইটার ক্ষেত্রে কার্যকর। বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন মানে কি, মানে কোন একটা পরমাণুতে যদি বিজোড় প্রোটন থাকে, যেমন দেখো হাইড্রোজেন বিজোড় প্রোটন, তারপরে দেখো কার্বন এখানে আমাদের কি আছে খেয়াল করলে দেখবা কার্বনে প্রোটন সংখ্যা আমার 6 বাট ভর সংখ্যা হচ্ছে আমার 13, মানে নিউট্রন সংখ্যা কত 7। তাহলে এখানে প্রোটন বিজোড়, এই জায়গাতে আমার নিউট্রন বিজোড়, ঠিক আছে। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা ফ্লোরিন 9 19 এখানে আমাদের প্রোটন বিজোড়, ঠিক আছে, ফ্লোরিন 9 প্রোটন বিজোড়। ফসফরাস, তাই না, ফসফরাস 16 31, তার মানে এখানে আমাদের নিউট্রন বিজোড়। সো হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন, ফসফরাস এইগুলাতে হয় প্রোটন বিজোড় আছে না নিউট্রন বিজোড় আছে। বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রনের ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক মোমেন্ট পাই। কি পাই ভাইরা? ম্যাগনেটিক মোমেন্ট। আর যেই ম্যাগনেটিক মোমেন্ট গুলো আমরা পাই এইটার কারণে আমরা হচ্ছে তোমার এনএমআর সক্রিয় পরমাণু চিহ্নিত করতে পারি। তো খেয়াল করো যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোনটি এনএমআর সক্রিয় পরমাণু, নিচের কোনটি এনএমআর সক্রিয় পরমাণু, এইটা যদি প্রশ্ন করে তাহলে উত্তর কি আসবে? এনএমআর সক্রিয় পরমাণু হচ্ছে হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন, ফসফরাস। আবার বলি এনএমআর সক্রিয় পরমাণু হচ্ছে হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন, ফসফরাস, এগুলো সব এনএমআর সক্রিয় পরমাণু। সো প্রশ্ন করলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ওকে, প্রশ্ন করলে এটা হচ্ছে আমাদের উত্তর, ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পারছি। এরপরে আসো পরবর্তী পার্টে যাই। আমাদের এর পরের অংশে বলছে যে রেডিও ওয়েভ। কি বলছে? রেডিও ওয়েভ। তো খেয়াল করো রেডিও ওয়েভের ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি রেডিও ওয়েভ যে অংশটা আছে, রেডিও ওয়েভের ক্ষেত্রে এইটা 10 কিলোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত বিস্তৃত। ওই শুরুতে বলেছিলাম 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ওইটাই দেখো আরেকবার ছক করে দিছে এবং এটা মেডিকেলে 13 সালে আসছে, ঠিক আছে, 23 সালে আসছে, মেডিকেলে 23 সালে আসছে। তো দেখো আগের জিনিসটাই আবার ছক করে দিছে। তো রেডিও ওয়েভের ক্ষেত্রে আমরা ব্যবহারটা একটু ভালো করে দেখব যে এটা আমরা রেডিও টিভি সিগন্যাল এবং এমআরআই যন্ত্রে ব্যবহার করি। তার মানে কোথাও যদি রেডিও ওয়েভের কথা বলে সেটা রেডিও টিভি সিগন্যাল এবং এমআরআই যন্ত্রে ব্যবহার হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো মাইক্রোওয়েভের ক্ষেত্রে আমরা ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, মাইক্রোওভেন এগুলো ব্যবহার করি। এবার আইআর বা ইনফ্রারেড রে এটা হচ্ছে আমরা রিমোটে ব্যবহার করি। যে আমার কাছে একটা রিমোট আছে, ইয়ার রিমোট, তোমার স্মার্ট বোর্ডের রিমোট, এই স্মার্ট বোর্ডের যে রিমোট এই জায়গায় সামনে যে বাল্বটা আছে এটা ইনফ্রারেড রে প্রডিউস করে। সো রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার মাধ্যম, ফিজিওথেরাপি এগুলাতে আমরা কি ব্যবহার করি? আমরা এই যে ইনফ্রারেড রে যে অংশটা আছে এটা ব্যবহার করি। ওকে, আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এরপরে খেয়াল করো দৃশ্যমান অঞ্চল যেটা আছে এটা হচ্ছে 780 থেকে 380 ঘর, আমরা আগেই জানি। দৃশ্যমান অঞ্চলে আমরা দেখো সালোক সংশ্লেষণ এবং বিশ্লেষণী পদার্থের জন্য আমরা এটা ব্যবহার করি। আর ইউভি রশ্মি যেটা, এটা কয়েকবার আসছে, এটা হচ্ছে জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার হয়। ইউভি রশ্মিটা কোথায় ব্যবহার হয়? জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো এক্স রে অঞ্চল, গামা অঞ্চল, এই যে অঞ্চলগুলো আছে এগুলা চিকিৎসা বিজ্ঞানে দেহের
দেহের অভ্যন্তরের যে প্রতিচ্ছবি তোলা এবং ক্যান্সার রোগের যে চিকিৎসা এইগুলাতে ব্যবহার হয়। এগুলো আমরা একটু হালকা পাতলা করে মনে রাখার চেষ্টা করব। আশা করি যা যা এখানে দেখাই দিলাম এগুলো তোমার মাথায় ঢুকছে, এগুলো একটু মনে রাখবা। এই ছকটা থেকে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন পাইতে পারো, ঠিক আছে? এই ছকটা থেকে প্রত্যেকবারই কোথাও না কোথাও আসে। ধরো তুমি যদি এই ছকটা ভালো করে পড়ো, তুমি 5টা বা 6টা জায়গায় অ্যাডমিশন টেস্ট দিবা, তো কোথাও না কোথাও তুমি এখান থেকে একটা প্রশ্ন পাবা। সে মেডিকেলেও পাইতে পারো, সে তুমি ভার্সিটি ক ইউনিটের কোন একটা জায়গাতে পাইতে পারো। তো এই জন্য এটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ারের পরে আমরা পরবর্তী পার্টে আসো। এই যে অংশটাই যাই, এইটা একটা ভার্সিটি ক ইউনিটের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নটা, এটা ভার্সিটি ক ইউনিটের জন্য, ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে কোন রশ্মির তরঙ্গ সংখ্যা বেশি হবে বা কোন রশ্মির তরঙ্গ সংখ্যা বেশি হবে। আমরা এখানে একটা ফর্মুলা দেখেছিলাম, ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা। আরেকটা ফর্মুলা আছে তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। আরেকটা ফর্মুলা আছে কি, তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। এটা আরেকটা ফর্মুলা। এবার খেয়াল করো, তরঙ্গের সাথে তরঙ্গ সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমাদের যদি তরঙ্গ সংখ্যা বেশি বলে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা সেটা। এখন আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমি একটা নির্মণিক শেখাইছি তোমাকে, যে তুমি প্রথমে মনে রাখবা RM রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ, IR ইনফ্রারেড রে, VUV ভিজিবল আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে এক্স রে, তারপরে লাস্টে হচ্ছে গামা। এই হচ্ছে আমাদের রেঞ্জ। তো নিচে থেকে যত উপরে যাই তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হয়। আমাদের যেহেতু এইটা চাইছে হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তাহলে ল্যামডা হয়ে যাবে মিনিমাম। মানে আমি যত নিচে পাবো তত আমার তোমার হচ্ছে যে তরঙ্গ সংখ্যা, মানে ওইটা হচ্ছে শক্তি, তরঙ্গ সংখ্যা তত বাড়বে। তো এখন আমাদের মিলাইতে হবে নিচে মানে কে আছে। এই যে আমার অপশনগুলো দিছে, অপশন গুলার ভিতরে নিচে কে আছে, মিলানো ট্রাই করি। প্রথমে আমার ইউভি অপশন আছে, তাই না? অপশনে আমার কি আছে, ইউভি আছে। সো অপশনে ইউভি থাকলে আমি ইউভি দাগালাম, তারপর আইআর আছে, আইআর দাগালাম। রেড রে আছে, রেড রে মানে কি, রেড রে মানে হচ্ছে আমাদের ভিজিবল, ঠিক আছে? তো রেড রে মানে হচ্ছে ভিজিবল, ইউভি দাগালাম, ভিজিবল দাগালাম, আইআর দাগালাম। তারপরে এক্স রে আছে, এক্স রে মানে এটা। তো খেয়াল করো তো, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন নিচে, নিচে মানে কি এক্স রে তে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি এক্স রে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যেটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ওকে, পরবর্তীতে আসো, পরবর্তী পার্টে আসো। আমরা পরবর্তী পার্টে আসি। পরবর্তী পার্টে আমরা যদি দেখি এরপরে সবই ম্যাথমেটিক্যাল টার্ম, যেগুলো আমাদের ভার্সিটি কয়ের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগে না। সো আমরা একটু টেনে টেনে দেখি আমাদের পরবর্তী কোন পার্টটা লাগবে। ওকে, দাগানো আছে। এবার দেখো আমাদের আলো সম্পর্কিত প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, এইটা সম্পর্কে আমাদের পরবর্তী পড়াশোনা। কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে খেয়াল করো, প্লাঙ্কের মতে আলো নিরবিচ্ছিন্ন নয়, এইটা আমাদের প্রথম মনে রাখতে হবে। প্লাঙ্কের মতে আলো হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, এই লাইনটা আগে মুখস্থ করবা। এবার এখানে মাথায় রাখবা যে এই শক্তির এককের নাম দেয়া হয় হচ্ছে কোয়ান্টা বা তোমার ইয়া। তো এখানে আমাদের একটা জিনিস খুব সুন্দর মতো মনে রাখতে হবে যে কোয়ান্টা বা শক্তি, এই কোয়ান্টা তত্ত্ব এইটা তোমার প্ল্যাঙ্ক বর্ণনা করছে আর আমাদের আইনস্টাইন বর্ণনা করছে তার ফটোইলেকট্রিক ইফেক্ট যে এক্সপেরিমেন্ট ছিল সেইটাতে। এবার এখানে আমরা আরো কয়েকটা জিনিস মনে রাখবো, যেমন E ইকুয়ালস টু এইচ নিউ, এটা আমাদের মনে রাখতে হবে। ই মানে হচ্ছে আমার ফোটনের যে শক্তি সেটা, এই ফোটনের শক্তি E ইকুয়ালস টু এইচ নিউ। এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা বা স্পন্দন সংখ্যা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পরবর্তী পার্ট। এই জায়গা থেকে এমসিকিউ আসবে, এটা ভালো করে মনে রাখবো। বলছে দেখো, তাই কোনো বস্তু কর্তৃক উৎস থেকে শোষিত শক্তি বা বিকৃত শক্তির পরিমাণ আমরা এখানে এইচ নিউ, 2h নিউ, 3h নিউ, 4h নিউ এইভাবে পাবো, কিন্তু কখনো ভগ্নাংশ হতে পারে না। অর্থাৎ কোয়ান্টা বা শক্তি এক একটা প্যাকেট আকারে আসে, যেটা বলা হয়, যেটা কখনো ভগ্নাংশ হইতে পারে না। এটা 1 2 3 4 5 এভাবে হতে পারে। এই অংশটা এই জায়গাতে ব্যাখ্যা করতেছে। সো এটা এমসিকিউতে আসবে। এরপরে দেখো, আমার কাছে কেন জানি মনে হয় 5 নাম্বার যে পয়েন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা আরো বেশি। এটা কি বলছে একটা ফোটনের শক্তিকে আমরা এক কোয়ান্টাম বলি।
একটা ফোটনের শক্তি, যদি আমরা কখনো একটা ফোটনের শক্তি বের করি তখন সেটাকে আমরা এক কোয়ান্টাম বলি, বাট যদি আমরা এক মোল ফোটনের শক্তি তখন সেটাকে বলি আমরা এক আইনস্টাইন। এবার বলো তো ফোটন বড় না আইনস্টাইন বড়? ডেফিনেটলি আইনস্টাইন বড়। এক মোলে তো আমাদের একাধিক ফোটন থাকবে, তাই না? ফোটন গুলাকে যদি আমরা ছোট ছোট কণা হিসেবে চিন্তা করি, এক মোলে আমাদের ফোটন থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। আবার বলি, এক মোলে আমাদের ফোটন থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। তো এক আইনস্টাইন হচ্ছে এক মোলের শক্তি, আর এক কোয়ান্টা হচ্ছে একটি ফোটনের শক্তি। তাহলে এক আইনস্টাইন ইকুয়ালস টু 6.023 ইন্টু 10⁻23 কোয়ান্টা। এই যে সম্পর্কটা, এটা মনে রাখবা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেখবা এই টাইপের জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, পরের পার্টে আসো। চলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার করার পর আমরা যদি পরের পার্ট দেখি, পরের পার্ট হচ্ছে আমাদের দৃশ্যমান আলো এবং বর্ণালী। দৃশ্যমান আলো এবং বর্ণালীতে আমাদের প্রথমেই যেটা ভালো করে শেখা লাগবে সেটা হচ্ছে বর্ণালীর ফটোগ্রাফকে স্পেকট্রোগ্রাফ বলে। এই কথাটা ভালো করে মনে রাখবা, বর্ণালীর যে ফটোগ্রাফ এটাকে স্পেকট্রোগ্রাফ বলে, এটা ভালো করে মনে রাখবা এই লাইনটা। এরপরে দেখো দাগানো আছে আমাদের এই জায়গাতে, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে। যেমন দেখো, বর্ণালী পরীক্ষাতে আমরা সোডিয়াম থেকে সোনালী হলুদ কালার পাই, পটাশিয়াম থেকে হালকা বেগুনি কালার পাই, ক্যালসিয়াম থেকে আমরা ইটের মতো লাল এটা পাই। এই তিনটা কালার আমাদের আসছে। সো এই তিনটা আমরা ভালো করে মনে রাখবো। এরপরে দেখো, মনে রাখবো যে আলোর যে বিচ্ছুরণ বর্ণালী, আলোর বিচ্ছুরণ বর্ণালীর জন্য উজ্জ্বল বর্ণের রেখা পাওয়া যায়, আর আলোর শোষণ বর্ণালীর জন্য কালো বর্ণের রেখা পাওয়া যায়। দেখো, বিচ্ছুরণ বর্ণালীর জন্য উজ্জ্বল বর্ণের রেখা আর শোষণ বর্ণালীর জন্য কালো বর্ণের রেখা পাওয়া যায়। আবার বলি, একটা হচ্ছে বিচ্ছুরণ বর্ণালী আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। বিচ্ছুরণের জন্য উজ্জ্বল বর্ণের রেখা আর শোষণ বর্ণালীর জন্য কালো বর্ণের রেখা পাওয়া যায়। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে পরবর্তী লাইন আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের পরবর্তী লাইনে এই জায়গাতে এগুলো দেখো দাগানো নাই, সো এগুলা তুমি মেইন বইতে এগুলা এই অংশগুলো হচ্ছে স্কিপ করে যাবা, এইগুলা তোমার হচ্ছে যে পড়া লাগবে না যেহেতু দাগানো নাই এগুলা। এরপরে দেখো পরবর্তী পার্ট আসে হচ্ছে আমাদের সিরিজের ক্ষেত্রে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, এই পার্টটা খুবই ভালো করে পড়তে হবে। এই পার্টটাতে দেখো, যখন ইলেকট্রন প্রথম অরবিটালে এসে ল্যান্ড করবে বা নামবে তখন আমরা সেটাকে লাইম্যান সিরিজ বলবো। এবার কোন কোন অরবিটাল থেকে নামতে পারবে দেখো, আমরা যদি একটা চিন্তা করি, এটা হচ্ছে প্রথম অরবিটাল, দ্বিতীয় অরবিটাল, তৃতীয় অরবিটাল, চতুর্থ অরবিটাল, পঞ্চম অরবিটাল, এভাবে অরবিটাল আছে। সো উচ্চ শক্তির যে কোনো অরবিটাল থেকে যদি প্রথম অরবিটালে নামলে সেটাকে আমরা লাইম্যান সিরিজ বলি। উচ্চ শক্তির যে কোনো অরবিটাল থেকে যদি দ্বিতীয় অরবিটালে নামে সেটাকে আমরা বামার সিরিজ বলি। যদি তৃতীয় অরবিটালে নামে তখন আমরা প্যাশন সিরিজ বলি। চতুর্থ অরবিটালে নামলে ব্র্যাকেট, পঞ্চমে ফুল্ড, আর ষষ্ঠতে যে আমাদের হামফ্রিস। সো উচ্চ শক্তির যে কোনো অরবিটাল থেকে এই সিকোয়েন্সে নামলে যেটাতে নামবে তার অনুযায়ী নাম হবে। সো আমরা মুখস্থ করব লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস, 6টা সিরিজ। এবার যখন নামতেছে, যখন লাইম্যানে নামে তখন সে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি তোমার বিকিরণ করে। যখন বামারে নামে তখন সে দৃশ্যমান লাইট বিকিরণ করে। যখন বামারে নামে, বারবার চলে যাচ্ছে কেন?